প্রতিদিন গোসল করার সময় টিনের ফুটো দিয়ে কে যেন আমার দিকে চেয়ে থাকে। হিসাবের খাতা থেকে আচমকা চোখ তুলে তাকায় আনিস। তার চোখ মুখে রাগ ও বিরক্ত ফুটে ওঠে মুহূর্তে। মিলি চুপসে যায়, এতটুকুতে হয়ে যায়। আনিসকে ভীষণ ভয় পায়। আনিস থেকে মারে না, মাঝে মাঝে একটু বকা দেয় শুধু। তবুও কেন যেন মানুষটাকে জমের মতো ভয় পায় সে। আনিস কর্কশ কণ্ঠে হালকা চিৎকার করে বলল, কি বললে তুমি? মিলি কম্পিত গলায় বলল, সত্যি বলছি। আপনি ঘর থেকে বের হওয়ার কিছু সময় পর আমি যখন কলঘরে ঢুকি তখন টিনের কোনো না কোনো ফাঁকফোকর দিকে একজোড়া লাল চোখ আমার দিকে তাকিয়ে থাকে। আনিস মুখ থতমত করতে থাকে। এই জন্য কম বয়সী মেয়ে বিয়ে করতে চায়নি সে। তার বয়স 30। সে চেয়েছিল 20 থেকে 25 বছরের বয়সী কোনো মেয়ে বিয়ে করতে, কিন্তু মায়ের পছন্দ 16 বছর বয়সী কিশোরীর বিয়ে করে সে পড়েছে বিপদে। তার উপর আবার শিক্ষিত, নবম শ্রেণী পর্যন্ত নাকি পড়েছে। আনিসের ধারণা, মেয়েদের পেটে কিঞ্চিত বিদ্যাবুদ্ধি পড়লে তারা নিজেদের হাম্বড়মিয়া ভাবতে শুরু করে দেয়। তারা ভাবে দুনিয়া সবাই তাদের জন্য পাগল। আনিস এসব প্রলাপ শোনার সময় নেই। সে একটা রাইস মিলে কাজ করে, মহাজনের সাথে থাকে, তার হিসেব নিকেশ করে দেয়। কাজে যাওয়ার আগেই গতদিনে হিসাব মিলিয়ে যেতে হয়। একটুখানি গরমিল হলে চাকরি যাবে। এই জাদুর শহরে বাতাসে টাকা ওড়ে ঠিকই, কিন্তু তা ধরতে জানতে হয়। আনিস বুদ্ধি বেশি না, সে ধরতে জানে না। তাছাড়া বিদ্যা থাকতে হয় টাকা ধরার জন্য, তাও খুব বেশি নেই তার। যেটুকু আছে তা যথেষ্ট এই হিসাব নিকাশের জন্য, তবে এর বেশি নয়। গ্রামে এক বড় ভাইয়ের বদৌলতে এই কাজটুকু পাওয়া তার। এটা চলে গেলে না খেয়ে থাকতে হবে। মূলত স্ত্রীকে ঢাকায় আনার কোনো ইচ্ছে ছিল না আনিসের। কথা ছিল মিলি গ্রামে মায়ের কাছে থাকবে। আনিস মাসে একবার বা মাসে 2বার গ্রামে যেয়ে তাকে দেখে আসবে। কিন্তু বিয়ে 7 মাসের মাথায় আনিস ঠিক করে ফেলে মিলিকে সাথে আনবে। নতুন বউ রেখে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছিল তার। তাছাড়া ঢাকা শহরের বাইরে খাবারের দাম যেমন বেশি, অস্বাস্থ্যকরও বটে। আনিসের শরীর ভেঙে যাচ্ছিল, তাই একটু কষ্ট করে চাইলেও স্ত্রীকে সাথে আনাটা ঠিক মনে করলো সে। কতই বা আর খরচ। খানিক মাস হয় মিলিকে ঢাকায় নিয়ে এসেছে আনিস। ভালোই বাসা ভাড়া করে বউকে রাখার ক্ষমতা তার নেই, আবার বস্তিতে থাকাটাও তার পছন্দ না। অনেক খুঁজে এই টিনের বাড়ি ভাড়া পেয়েছে সে। বাড়িওয়ালা বিপত্নিক, ছেলে মেয়ে যে যার সংসারে, কেউ বাবার কাছে থাকে না। একটা কাজের ছেলে এসে সব কাজ করে দিয়ে যায়। মানুষটা সারাদিন ঘরেই কাটায়। সেই বাড়ির মধ্যে একটা টিনের ঘর ভাড়া নেয় আনিস। একদম নামমাত্র ভাড়া। এজন্য মেঘ না যেতে জল ছিল আনিসের জন্য। টাকা সাশ্রয় তো আছে, তার উপরে সে সারাদিন বাড়িতে থাকে না, বউটা একা থাকে। অন্তত একটা বাবার বয়সী মুরব্বী লোক তো আছে মাথার উপর ছায়া হিসেবে। বউটার কোনো বিপদ হলে নিশ্চয় সে এগিয়ে আসবে। ভদ্রলোক কথা কম বলল আনিস বুঝেছে মানুষটা অমায়িক। এটা ভেবে সারাদিন নিশ্চিত থাকতে পারে আনিস। যদিও নিজেদের ঘর আর বাথরুম আলাদা করেই নিয়েছে আনিস। যতই হোক স্বামী স্ত্রীর একটা গোপনীয়তা তো আছে, সবই ঠিক আছে। শুধু মিলি সবসময় কোনো না কোনো অভিযোগ করেই চলছে। রাতে কোনো মুহূর্তে, বিশেষ মুহূর্তে মিলি হঠাৎ সাড়া দেওয়া বন্ধ করে দেয়। কারণ জানতে চাইলে বলে টিনের ওপাশ থেকে কেউ তাদের দেখছে। বিরক্ত হয় আনিস। কি মুশকিল, বাড়িতে মোটেও 3টা মানুষ, একজন তো বৃদ্ধ বলা চলে। তার ঘর টপকে এদের ঘরের টিন পর্যন্ত এত রাতেই আসবে তাদের দেখতে। মিলি যন্ত্রণায় 2-1বার বাধ্য হয়ে আনিস দরজা খুলে বাইরে এসেছে। চিৎকার করছে, কে 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 বলে। কোথাও কেউ নেই, থাকাও সম্ভব নয়। মিলির অনুর্বর মস্তিষ্ক কল্পনায় সব। সেসব রাতে আনিস রাগ হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে থাকে। মিলি ভয়ে গুটি গুটি মেরে থাকে। কেন যেন তার মন বলতে তখনও একজোড়া লাল চোখ তার দিকেই তাকিয়েছে। ইদানিং মিলি অদ্ভুত আরেক বায়না। সে গোসল করার সময় না কেউ তাকে দেখছে, বিশ্রীভাবে হাসছে। আনিস বুঝছে এসব মিলির নিছক কল্পনা ব্যতীত আর কিছু নয়। বয়সের কাঁচা হয় ধমক দিতে পারে না আনিস। বড়ই বিপদে আছে সে। শোনো মিলি, তুমি এমন কোনো রসগোল্লা না যে কেউ তোমার গোসলের সময় তোমার দিকে তাকিয়ে থাকবে। শরীর বলতে কী আছে তোমার? ওই তো পাতকাঠির মতো হাত পা, কে দেখবে ওসব? সব তোমার মনের ভুল। মিলি অপমানিত বোধ করে একটু। আনিস প্রায় এরকম ভাষা ব্যবহার করে। হ্যাঁ, সে বয়সের তুলনায় অনেক বেশি শুকনা পাতলা, কিন্তু তাই বলে সে যে মিথ্যে বলছে তা নয়। কিন্তু আমার কথাটা শুনুন। আনিস খাতা বন্ধ করে উঠে দাঁড়ায়। আগের থেকে তৈরি হয়েছিল,
চুলগুলো হাত দিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলল, শোনো মিলি, একটা কথা কান খুলে শুনে মাথায় ঢুকে নাও। আমার পক্ষে এখন তোমাকে ভালোবাসায় ভাড়া থাকা সম্ভব না। একটা ব্যবসার ধান্দায় আছি, হয়ে গেলে কিছু টাকা আসবে, তখন ভেবে দেখব। ততদিন এখানে থাকতে হবে আমাকে। মিলি উদ্গ্রীব হয়ে বলল, কবে নাগাদ হবে? আনিস মহা বিরক্ত হয়, অসহ্য লাগে মাঝে মাঝে এই মেয়েকে নিয়ে। যদিও ব্যবসার কথা মিথ্যে, ব্যবসা করার মতো মূলধন বা বুদ্ধি কিছুই আনিসের নেই। নিতান্ত সান্ত্বনা দেওয়া মিলিকে, হলেই তো দেখতে পারবে। আর হ্যাঁ, আজ গোসলের আগে ভালো করে ফুটোগুলো খুঁজে সেখানে আটাগুলো লাগিয়ে দিও, তাহলে আর কেউ দেখতে আসবে না। আনিস কথাটা বলেই বেরিয়ে যায়। মিলি পেছন পেছন আসে। আজ একটু তাড়াতাড়ি ফিরবেন। আনিস পেছনে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেন, আজ কি? মিলি ক্ষীণ গলায় বলে, আমার একা একা ভয় লাগে সন্ধ্যার পর, তাই। আনিস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, চেষ্টা করো, সাবধানে থেকো। আর কোনো বাক্যবয় না করে আনিস বেরিয়ে যায়। এমনিতে আজ মিলির প্রলাপ শুনতে শুনতে বেশি দেরি হয়ে গেছে। মহাজন কাজ থেকে ছাড়িয়ে না দিলেই হয়। আনিস চলে যাওয়ার পরও বেশ কিছু সময় মিলি বারান্দায় খুঁটি ধরে ঠায় দাঁড়িয়ে থাকে। আনিস যতক্ষণ অদৃশ্য না হয়, মনটা কেমন যেন করতে থাকে তার। কি মনে করে ওপাশে বাড়িওয়ালা লোকমান উদ্দিনের ঘরের দিকে তাকায়। কাজের ছেলেটা এসেছে সকাল সকাল, কম বয়সী বাচ্চা একটা ছেলে, বারান্দায় ঝাঁট দিচ্ছে। মেয়েলি ছেলেটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে, ওই চোখ জোড়া কি কোনোভাবে এই ছেলের হতে পারে? না, মনে হয় না। তাছাড়া ও তো সন্ধ্যার আগে চলে যায়। তবে কে? লোকমান? মনে তো হয় না। মানুষটা তো এমন নয়, তাকে খুব একটা দেখাই যায় না ঘরের বাইরে। তবে কে? আর কে আছে এই বাড়িতে? আনিসের কথা মতো ভালো করে খুঁজে খুঁজে সবগুলো টিনের ফুটো বন্ধ করে দিল আটা দিয়ে। বারবার খোঁজে আর কোনো ফাঁক ফোকর আছে কি না, ছোট কিছু যেন না থাকে। সবই বন্ধ, তবু সে নিশ্চিত হতে পারে না। অস্বস্তি লেগে বারবার গোসলে যেয়ে বারবার এদিক ওদিক তাকাতে থাকে সে। না, আজ আর কেউ নেই। ছাপ ছেড়ে বাঁচে সে। তবে কি আনিস সত্যি বলছে? তারই মনে ভুল হবে হয়তো, কিন্তু এত জীবন্ত অনুভূতি সব মিথ্যে। ভেজা কাপড়ে কলঘর থেকে বের হয় মিলি। ঘরে যেয়ে কাপড় পাল্টাবে। বাইরে বের হতেই তার শরীর শিরশির করে ওঠে। তার মনে হলো ক্ষণিকের মধ্যেই যেন কেউ ছুটে গেল তার বাম পাশটা থেকে। মিলি হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে ধকধক করতে লাগলো। তবে সে ভুল নয়, সত্যিই এমন কেউ আছে। কিন্তু সদর দরজায় তো ভেতর থেকে দেওয়া, কে আসবে? মিলির মনে হলো লোকটা সাদা পোশাকে ছিল। আতরের মতো ঘ্রাণ চারপাশে ভারী হয়ে আছে এখনো। মানে বদমাইশটা আথর কে হতে পারে? লোকমান? না না, ছি ছি, তা কীভাবে? বাবার বয়সী একটা লোক, তাহলে কে? মিলি উঁকি দিয়ে দেখে কাজের ছেলেটা ওপারে কলপারে থালা বাসন মাজছে। তার পরনে কালো গেঞ্জি আর লেন লুঙ্গি। কাঁপতে কাঁপতে মিলি ঘরে ঢুকে কোনো রকমের কাপড় পাল্টে কি মনে হয় কলঘরের বাম দিকে যায় সে। অবাক হয়ে খেয়াল করে একটা ছুরি পড়ে আছে নিচে, সেখানে আটার শুকনো টুকরোগুলো পড়ে আছে। ঘৃণায় গা গুলিয়ে আসে মিলির, ইচ্ছে করে মুখ ভরে বমি করতে। কোনো রকম টলতে টলতে ঘরে এসে বিছানায় পর ধপ করে বসে পড়ে। তার বিবেক বাধা দিচ্ছে, কিন্তু মস্তিষ্ক জানান দিচ্ছে লোকটা লোকমানুদ্দিন হওয়াটা কি খুব অস্বাভাবিক। বিকেলের দিকে রান্না চড়ে মিলি। সব কিছু না খেয়ে শুয়েছিল সে। কিছু খেতে ইচ্ছে করেনি, কিন্তু রাতে আনিস এসে খাবার না পেলে চিৎকার করবে। মিলি বাধ্য হয় রাঁধতে। মিলির রান্নাঘরটা বারান্দার সাথে লাগোয়া, পিছনে ঝোপের মতো। বিকেলের হাওয়ার আগে যেন অন্ধকার নেমে আসে ওখানে। সন্ধ্যার পর তো একদম নিরিবিলি। মিলি খুব ভয় করে। গ্রামে বড় হলে এমন ভয় করতো না। সই, আমার সই, প্রাণের সই, তোরে ছেড়ে কেমনে থাকি রই। আমার সই, গেলি কোথায় তুই? মিলে আপন মনে ছড়া কাটতে থাকে। এই সময় ঝোপের মধ্যে একটা কুচকুচে কালো বিড়াল ছুটে আসে। ডাকের অপেক্ষাতে ছিল বোধহয়। মিলি দুই হাত বাড়িয়ে দেয়। বিড়ালটা লাফ দিয়ে উঠে যায় মিলির কোলে। মিলি গলায় আদর করতে থাকে ওটার। বিড়ালটা গড়গড়ে আওয়াজ করতে থাকে আদর পেয়ে। মিলি এত ভালো লাগে ওকে। ও যেদিন থেকে এই বাসায় এসেছিল সেদিন থেকে মিলির সাথে বিড়ালটার ভাব হয়েছে। পাশেই ঝোপে থাকে, চোখগুলো হলদাভ, পুরোটা শরীর কালো। যদিও মিলির একটুও ভয় হয় না, মনে হয় যেন ছোট্ট একটা মানব বাচ্চাকে আদর করছে ও। বরং ও পাশে থাকলে মিলির ভয় কম লাগে, একাকিত্ব কম মনে হয়। কিন্তু ও সবসময় আসে না। মিলি যখন রাতে রান্না করতে বসে তখনই আসে। এভাবেই ছড়া কেটে ডাকতে হয়, তবে ও ছুটে আসে। মিলির এত ভালো লাগে, মিলি ওর একটা নামও দিয়েছে, শুভ্রা।
পুরুষালী গলার খাকারেতে আওয়াজে চমকে ওঠে মিলি। যদি না চমকে শুভ্রার দিকে তাকাতো তবে হয়তো অন্য কিছু দেখতে পেত। মিলি তাড়াহুড়ো করে মাথায় কাপড় দেয়। বাড়িওয়ালা কোনোদিন তার সাথে কথা বলতে আসেনি, আজ হঠাৎ কেন? আম্মাজান আছেন? মিলি উঠে দাঁড়ায়, মৃদু কণ্ঠে বলে, জি চাচা, কিছু বলবেন? লোকমান মিলির মুখে এসে দাঁড়ায়। মিলির কথাটা হঠাৎ কেমন ঝিমঝিম করে ওঠে। পাশে শুভ্র ঘর করছে, আদর পেয়ে যেভাবে শব্দ করে তেমন না, মনে হচ্ছে ও ভীষণ রেগে আছে। চাচা, কিছু বলতে এসেছেন? লোকমান একটা ক্রুর দৃষ্টি ফেললে শুভ্রার দিকে। হ্যাঁ, জিজ্ঞাসা করতে এসেছিলাম তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার পায়ে তো ব্যথা, সবসময় ঘর থেকে বের হতে পারি না। মিলি মাথা নিচু করে বলল, কোনো অসুবিধা হচ্ছে না চাচা, আমরা ভালো আছি। বাকি সব কথা মিলি চেপে যায়। সবাই ঠিক আছে, কিন্তু ও এখানে কি করছে? কার কথা বলছেন? বিড়াল, ওই কালো বিড়াল। ও শুভ্রা। লোকমান ভুরু কুচকে বলল, শুভ্রাকে? আমি ওর নাম দিয়েছি শুভ্রা। লোকমান মুখ বাঁকিয়ে হেসে বলল, কানা ছেলের নাম পদ্মলোচন? এমন অশুভ বিড়ালের চেহারার একটা বিড়ালের নাম কেউ শুভ্রা দেয়? কেমন যেন আগুন ধরে যায় মিলির মাথায়। বয়স্ক একটা লোক, এ কেমন কথার ধরন? শোনো মা জননী, আমি বিড়াল পছন্দ করি না, কোনো পশুই আমার ভালো লাগে না। আমার বাড়িতে থাকতে হলে এসব পাল্টাতে হবে। এই বাড়িতে কোনো প্রাণী আসবে না। মিলি হতবাক হয়ে বলল, কিন্তু চাচা, ও তো কারো কোনো ক্ষতি করছে না। এমনকি ও বাড়িতেও থাকে না, ঝোপের মধ্যে থাকে। আমি একা থাকি, মাঝে মাঝে আমার কাছে আসে। এত কথা আমি বলতে পারবো না। আমার নামাজ পড়ার পায়জামা পাঞ্জাবি নেড়ে দেওয়া থাকে উঠোনে, কখন ঘেঁষে চলে যাবে ঠিক নেই। কিন্তু চাচা, বিড়াল তো অপবিত্র প্রাণী না? লোকমান বিরক্ত হয়ে বলল, এত কথা জানি না, ও এখানে আসবে না। আর ওর চেহারা কেমন অপয়া, এত কালো। ছি। মিলি হতবাক হয়ে লোকমানের দিকে তাকাতে ওর বুকটা ধক করে ওঠে। ও কি ভুল দেখছে? না না, এতটা জীবন্ত কিভাবে ভুল হয়? হ্যাঁ তো, হুবহু সেই একই চোখ, রক্তবর্ণ, তাকিয়েছে শুভ্রার দিকে। মিলি মেরুদণ্ড বয়ে একটা শীতল স্রোত নেমে আসে, মুখের কথা আটকে যায়। সে কি একটু বেশি ভেবে ফেলছে? কিন্তু এ যে একদম, ওকে আর ডাকবে না। চেহারা সুন্দর হলে না হয় হতো, অপয়া চেহারা ঝোপঝাড়ে মানে। যা যা। শুভ্রা যায় না, হলুদ চোখে তাকিয়ে থাকে লোকমানের দিকে। লোকমান আরও কিছুক্ষণ বক বক করে চলে যায়। মিলির মাথায় কিচ্ছু ঢোকে না, শুধু লোকমানের চলে যাওয়ার সময় একটা বোটকা গন্ধ নাকে এসে ধাক্কা খায়। এটা কিভাবে সম্ভব? হুবহু সেই গন্ধ গোসলের পর পেয়েছিল সে। মাথাটা ঘুরে ওঠে মিলির। সে কোনো মতে এসে পিড়িতে বসে। তরকারি পুড়ে যাচ্ছে ওদিকে, খেয়াল নেই মিলির। বৃদ্ধ লোকটাকে সন্দেহ করতে ইচ্ছে করছে না, কিন্তু নিজের অনুভূতিকে কিভাবে অবিশ্বাস করবে সে? শুভ্রা মিলির কোল ঘেঁষে বসে। মিলি তাকে কাছে টেনে নিল, কথা বলতে পারে না কোনো। এলোমেলো অবস্থায় বসে থাকে শূন্যের দিকে তাকিয়ে। বেশ কিছুদিন পরের কথা, রাত 3টে হঠাৎ ঘুম ভেঙে যায় মিলির। ঘরের মধ্যে গুমট পরিবেশ, পাশে আনিস বেঘরে ঘুমাচ্ছে। মিলি ভেবে পায় না কী করবে। ফ্যান ঘুরছে উপরে, তবুও মিলি ঘেমে শেষ। এই সময় কলের পানি অনেক ঠান্ডা থাকে। মিলি একবার ভাবে যাবে না, কিন্তু পরক্ষণে আর নিজেকে ঠিক রাখতে পারে না। ঠান্ডা পানি দিয়ে একটু গোসল দিতে পারলে শান্তি হবে, নাহলে সারা রাত ঘুমই হবে না। মিলি একবার ভাবে আনিসকে ডাকবে, পরক্ষণে আবার বাদ দেয় সেই চিন্তা। মানুষটা সারাদিন কষ্ট করে পরিশ্রমের ফুরসত পায় না, এখন ডাকলে হয়তো ঘুম চোখে ঠিকই দাঁড়াবে কল ঘরের বাইরে, কিন্তু বিরক্ত হবে ভীষণ। মিলি আনিসকে রাগাতে বা বিরক্ত করতে চায় না। মিলি কিছুটা ইতস্তত করে উঠে যায়। এই রাতে পাড়া কে বা আসবে কলঘরের পাশে? নিশ্চিত গোসল করা যাবে। মিলি পা টিপে টিপে ঘর থেকে বের হয়ে সোজা বাইরে চলে এসে কলঘরের লাইটটা জ্বালিয়ে সামনে তাকাতে হালকা আত্মচিৎকার করে ওঠে সে। সাথে সাথে নিজের মুখ চেপে ধরে। আনিস উঠে গেলে সমস্যা। শুভ্রা বসে আছে কলঘরের মাঝে গোল হয়ে, কী যেন খাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে তার মুখ, কালো মুখের পাশ দিয়ে কালচে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মিলি বমি এসে যায়। সে মুখ চেপে ধরে বমি আটকানোর চেষ্টা করে। শুভ্রা, তুই এত রাতে এখানে কেন? আর কি খাচ্ছিস এভাবে? ছি। শুভ্রা একবার মিলির দিকে তাকায়, তেমন প্রতিক্রিয়া দেখায় না, আবারও খাওয়ায় মন দেয়। মিলি উকি দিয়ে দেখে শুভ্রা একটা ইঁদুর খাচ্ছে। মিলির আজকাল ভীষণ বমি আসে, আর এমন বাজে দৃশ্য দেখে নিজেকে কি ঠিক রাখা যায়? সে কল পরে এসে বমি করতে থাকে, কল থেকে পানি নিয়ে দেয় মাথায়। শুভ্রা ততক্ষণে তার পায়ের কাছে এসে ঘর করতে শুরু করছে। মিলির ঘৃণা লাগে, পাশ কাটিয়ে চলে যায়। যত তাড়াতাড়ি সম্ভব গোসলটা করতেই ঘুমাতে যাবে, শরীর আর নিতে পারছে না। মিলির আজ ঠিক করেছে সমস্ত কাপড় খুলে গোসল করবে, অন্যদিন ভয় থাকে
কখন আবার ওই একজোড়া চোখ দেখে নেয় তাকে। এত রাতে তো আর সেই ভয় নেই। মিলি মগ দিয়ে ঠান্ডা জল পানি শরীরে ঢালতেই সমস্ত ক্লান্তি, শরীর খারাপ গরম পানির সাথে ভেসে যায়। একদম যেন বরফ গলা পানি, কি ঠান্ডা। মিলি ইচ্ছে মতো পানি ঢালতে থাকে। তার চোখ বন্ধ হয়ে আসে আরামে। ইচ্ছে হয় এখানেই ঘুমিয়ে যেতে, এত শান্তি। হয়তো সে সত্যি ঘুমিয়ে যেত ওখানে। হঠাৎ কারো চাপা আর্তনাদ কানে যেতে ধাতস্থ হয় সে। তড়িঘড়ি করে গায়ে কাপড় জড়ায়। পুরুষের গলায় কেউ গোঙাচ্ছে কলঘরের বাইরে। কেউ হতে পারে আনিস। তার ঘুম ভেঙে যেতে, কিন্তু গোঙাচ্ছে বা কেন সে? আর এ তো আনিসের গলা মনে হচ্ছে না। কোনো মতে জামাটা পরে কলঘরের বাইরে আসতে যেন আর্তনাদ থেমে যায়, যেন হাওয়ায় মিশে গেল সাথে সাথে। শুধু শুভ্রাকে দেখা গেল শান্ত হয়ে বসে আছে সে বাইরে, যেন মিলিরে অপেক্ষা করছিল। মিলি তার দিকে তাকাতে দেখে সেই রক্ত এখনও তার মুখে। শুভ্র যেন হাসছে, খুব মজা পাচ্ছে যেন সে। মিলির জিজ্ঞাসা চোখে তার দিকে তাকায়, যেন সে উত্তর দিবে। এক পর্যায়ে মিলি সত্যি মনে হচ্ছিল শুভ্রা উত্তর দিবে। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে মিলি ঘরে চলে যায়। শুভ্রা একাই দাঁড়িয়ে থেকে জমাট বাঁধা অন্ধকারে। সকাল সকাল লোকমানের চিৎকারে ঘুম ভেঙে যায় আনিস আর মিলির। আনিসের ঘরের সামনে এসে চেঁচাচ্ছে লোকমান। আনিস ঘুম ভাঙা চোখে প্রথমে বুঝতে পারছে না কী হচ্ছে। মিলিও তাই। এমনিতে মিলির ঘুম ভালো হয়নি রাতে। শরীর অবশ হয়ে আসছে, মস্তিষ্কের প্রশ্নের উত্তর খুঁজে চলছে। কার গঙ্গানি শুনল সে দরজার বাইরে? ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল, আর তারপরে এই চিৎকার। চাচা কী হয়েছে? কোনো সমস্যা? এই যে আনিস, বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি, তোমার সাথে আমার কথা আছে। আনিস হতভম্ব হয়ে বেরিয়েছে। মিলির পাংশু মুখে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় বারান্দায়। এই যে আনিস, এই দেখো। লোকমান নিজে পরিহিত পায়জামার কিছুটা ওঠায়। আনিস আর মিলি দুজনে শিউরে ওঠে ভয়ে। তার বাম পায়ের গোড়ালি থেকে এক খাবলা মাংস ওঠানো, কালচে জমাট রক্ত সেখানে। মিলি মুখে ওড়না চাপা দিয়ে আর্তনাদ করে ওঠে, আবার বমি করে সে। চাচা এসব কি? এসব কি? তোমার বউকে জিজ্ঞাসা করে এসব কি? আনিস হতবাক হয়ে বলে, তা মানে? মিলি কি করছে? ও করেনি। কোথাকার একটা জঙ্গলি বিড়াল পুষতে শুরু করেছে ওই মেয়ে। খাবার লোভে এই বাড়ির দিকে নজর ওর। আমি সকালে নামাজ পড়তে উঠেছি, অপায় অসভ্য বিড়াল আমার পায়ে এমনভাবে কামড় বসেছে, আমি অবচেতনের মতো হয়ে গিয়েছি যন্ত্রণায়। এখন যাচ্ছে হাসপাতালে। মিলি বিস্ফোরিত চোখে তাকায়। শুভ্রা করেছে এই কাজ? শুভ্রা? আনিস অবাক চোখে ঘাড় ঘুরিয়ে মিলির দিকে তাকায়। আমি হাসপাতাল থেকে এসে যেন দেখি তুমি এই বিড়ালকে এই এলাকা ছাড়া করেছো, ওই ঝোপের মধ্যেও থাকে। চাচা শান্ত হন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। এই অবস্থায় একা কিভাবে যাবেন? তোমাকে ভাবতে হবে না কিভাবে যাব। যেটা করতে বলছি তাই করো, নাহলে এর ফল ভালো হবে না। তার মানে এই কাজ করতে না পারলে আজকে এই বাসা ছাড়বে তোমরা? মানবতার খাতিরে অল্প টাকায় বাসা ভাড়া দেওয়াই কাল হয়েছে। আমার ছেলে মেয়ে বারণ শুনিনি, আমি ভাড়া দিয়েছি তোমাদের নিজেকে মেরে ফেলার জন্য? আনিস লোকমানকে শান্ত করার চেষ্টা করে পারে না। ভীষণ রেগে যাচ্ছে সে। খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যায়। আনিস ধপ করে বারান্দায় এসে বসে পড়ে। মিলিও তার পাশে বসে ভয়ে ভয়ে, একটা কথা বলবো? আনিস উত্তর দেয় না। মিলির জিজ্ঞাসায়, বলেছিলাম যে নামাজের সময় তো বেশিক্ষণ হয়নি, এর মধ্যে কামড়ের দাগ আর রক্ত জমে গেল কীভাবে? আনিস ভুরু কুঁচকে বলল, তার মানে কী বলতে চাও? দেখুন একটু ভাবুন, এই দাগকে আপনার আগের মনে হচ্ছে না? গতকাল রাতের হতে পারে। যখনই হোক এই কাজ ওই বিড়ালের। কেন এসব ঝামেলা করো তুমি? মিলি মুখ ভোঁতা করে বলল, শুভ্রা এমন বিড়াল নয়, ও খুব শান্ত। নিশ্চয়ই লোকটা খারাপ কিছু করতে গিয়েছিল, নাহলে শুভ্রা এই কাজ করতে পারে না। রাগে শরীর জ্বলেও যায় আনিসের। এই জন্য বিদ্যাধারী মেয়ে পছন্দ না তার। অতিরিক্ত বেশি বুঝে, বিজ্ঞানী হয়েছে, গবেষণা করছে। আনিস হঠাৎ উঠে দাঁড়ায়। মিলি কিছু বুঝে ওঠার আগে রান্নাঘর থেকে একটা চেলাকাঠ নিয়ে এসে বাইরে। মিলি স্তম্ভিত হয়ে যায় সাথে সাথে। কী করতে যাচ্ছেন আপনি? চুপ করো, একদম চুপ করো। আপনি শুভ্রাকে মারবেন? একটা অবলা প্রাণীকে কষ্ট দিবেন? আনিস মিলির কথায় উত্তর দেয় না, ছুটতে থাকে ঝোপের মধ্যে। মিলি পেছন পেছন হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে। ততক্ষণে আনিস এগিয়ে আসে। গাছপালা জঙ্গল হয়ে গেছে একদল জায়গা। আনিস তন্ন তন্ন করে খুঁজে, কোথাও কোনো বিড়াল নেই। আগাছাগুলো কাঠ দিয়ে মারিয়ে দেয় রাগে। মিলি আনিসের পায়ে পড়ে যায়। আনিস পাত্তা দেয় না। কতদিন লুকিয়ে থাকবি? একদিন না একদিন তো পড়বি আমার সামনে, সেদিন তো শেষ দিন হবে। আনিস চলে আসে সেখান থেকে। মিলি ওখানেই বসে পড়ে। যদিও সে মনে মনে খুশি শুভ্রাকে আনিস না পায়, কিন্তু শুভ্রা যে আনিসের রোষানলে পড়ে গেল। এবার সে শুভ্রাকে বাঁচাবে কীভাবে? ওদিকে গত রাতের কথাও
মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না মিলি। সেই চাপা কণ্ঠে পুরুষালী আর্তনাদ। কার ছিল ওটা? আর পরে শুভ্রার মুখে রক্তটা কি ইঁদুরে ছিল? আচ্ছা, হতে কি পারে না ওটা লোকমানই ছিল? শুভ্রার মাথা কেমন এলোমেলো হয়ে গেছে। তালগোল পাকিয়ে যায় মস্তিষ্কের শব্দগুলো। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এক সন্ধ্যায় খুব জোরে বৃষ্টি নেমেছে। রাতের খাবারের আয়োজন তেমন কিছু নেই। আনিস খবর পাঠিয়েছে আজ তার আসতে বেশি দেরি হবে, মাঝরাত হয়ে যেতে পারে। মিলি যেন খেয়ে ভালো করে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। সে বাদে আর কেউ এলে যেন দরজা না খুলে। মিলি একবার ভেবেছিল রান্না করবে না, না খেয়ে শুয়ে পড়বে, কিন্তু ওই মানুষটা তো বাইরে খায় না। মাঝরাতে এসে যদি দেখে খাবার নেই, আবার রেগে যায় কি না। তাই বৃষ্টির মধ্যে রান্না চাপিয়েছে মিলি। তাড়াতাড়ি করে কোনো রকম রান্নাটা শেষ করে ঘরে ঢুকবে। এদিকে আকাশ থেকে মেঘ টলমল। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই 2-3 ঘন্টার মধ্যে। তবে সেদিনের পর থেকে শুভ্রা আর আসেনি মিলির কাছে। মিলি কত করে খুঁজেছে, ডেকেছে, কিন্তু না, কোথাও শুভ্রা নেই। শুভ্রার অনুপস্থিতিতে ভীষণ মন খারাপ হয় মিলির। কেন শুভ্রা এই কাজ করলো? কেন লোকমানকে কামড়াতে গেল? নাহলে তো এমন কিছু হতো না। তবে মজার ব্যাপার, সেদিনের পর থেকে লোকমানের আর খবর নেই। সে ঘর থেকে বের হয় না। আর তার চেয়ে মজার ব্যাপার, সেই লাল চোখ জোড়া আর দেখে নেই মিলি। ঘর কলঘর হাঁপ ছেড়ে একরকম বেঁচেছে। রোজকার দিনের মতো মানসিক চাপ তাকে যেন পাগলা বানিয়ে দিচ্ছিল। মিলি রান্নাঘরের সম্মুখীন দরজায় উল্টো দিকে ফিরে সবজি কাটছে। এদিকে দৃষ্টি ঝাপসা আসায় উল্টো দিকে ফিরে কাজ করতেছে সে। প্রায় হয়ে আসছিল, হঠাৎ তার মনে হলো কেউ এক দরজার ওপাশে আছে। কাদা উপর হাঁটলে যেমন শব্দ হয় সেরকম ছপ ছপ করে শব্দ হচ্ছে। মিলি সতর্ক হয়, বাটিটা এক হাতে শক্ত করে চেপে ধরে। যেই হোক না কেন, কোনো ক্ষতি করতে আসলে শেষ করে দেবে, পিছপা হবে না মোটেও। আর সে নিশ্চিত এর পিছনে কে আছে। নিশ্চয় ওই বুড়ো লোকমান। অসভ্য বুড়াটাকে আজ উচিত শিক্ষা দেবে সে। বয়সে কাঁচা হলো গ্রামের মেয়ে, খেলাধুলো করে বড় হয়েছে, এসব তার কাছে বড় ব্যাপার না। তাছাড়া লোকমান তো একটা বুড়ো, ওকে ঘায়েল করা কঠিন হবে না। আচমকা একজোড়া শক্ত পেশিবহ লোমশ হাত মিলিকে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মিলি চিৎকার করতে যাওয়ার আগে শক্ত করে মুখ চেপে ধরে তার। মিলি পা দাপাদাপি করে দেদারসে, কিন্তু শক্তি ফুরিয়ে আসতে থাকে তার। সে একরক্তি, শুকনো পাটকাঠির মতো। এমন সশক্তি পুরুষের সাথে কি করে পারবে? কিন্তু 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 এ তো লোকমান নয়, সে নিতান্ত বয়স্ক। তার হাতের চামড়া ঝুলে গেছে। তবে এটাকে কিভাবে এলো সে ঘরের মধ্যে? বেশ কিছুক্ষণ যাবৎ ধস্তাধস্তি চলে। কোনোভাবে মিলি সুবিধা করে উঠতে পারে না। হঠাৎ এক পর্যায়ে মিলির শরীরে সমস্ত শক্তি দিয়ে লোকটার হাতের উপর কামড় বসিয়ে দেয়। কিছুটা আর্তনাদ করে লোকটা পিছিয়ে যায়। সেই একই আর্তনাদ যেটা মিলি কিছুদিন আগে রাতে গোসলের সময় শুনেছিল। সে যে ভেবেছিল ওটা লোকমান, তবে কি অন্য কেউ ছিল? ঝট করে বটিটা এক হাতে তুলে নিয়ে মিলি পিছন ঘুরে তাকায়। আর তাকাতে তার জগতের যেন এলোমেলো হয়ে যায়। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সে সামনের দিকে। লাল সেই চোখ জোড়া দেখে চিনতে পারে এই তো সেই চোখ। কিন্তু এ কি? কাঁপা কাঁপা গলায় বলে, মহাজন। এখানে আসা 2-3 দিনের মাথায় আনিস তার মহাজনকে দাওয়াত করে এনেছিল। মেলির সামনে যেতে লোকটা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তার দিকে, বিশেষ করে তার বুকের দিকে। মেয়েরা ভালো আর খারাপ চাহিনি বোঝে। লোকটার চাহিনি খুব বাজে ছিল। মিলি ভালোভাবে ওড়না পেঁচিয়ে একটু গিয়েছিল সামনে, আর যেতে চায়নি। আনিসের রাগারাগিতে ভয় পেলেও সে যায়নি আর। পরে আনিস খাবার এগিয়ে দিয়েছে তাকে। যদিও এ নিয়ে পরে আনিস কম অশান্তি করেনি। তবে এই লোক এখানে কেন, কীভাবে? আপনি? হ্যাঁ আমি। দিনের পর দিন আমি পাঁচিল টপকে তোর উপর নজর রেখেছি, দিন রাত এক করে দিছি। তোর বরকে কাজ ধরিয়ে দিয়ে আমি চলে এসেছি এখানে। সেদিন রাতে তোর সর্বনাশ করতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। ওই বিশ্রী কালো বিড়ালের জন্য শয়তান আমার পা থেকে মাংস খুবলে নিছে। কিন্তু আজ আজ তুই কীভাবে বাঁচবি? আজ তোকে পেয়েছি আমি। আমি না ফেরা পর্যন্ত তোর বরের ছুটি নেই। মিলি বটিটা উঁচু করে কাপা হাতে, চলে যান এখান থেকে, আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, কে আসবে? ওই বুড়াটা? বুড়াটাকে আগেই দড়ি দিয়ে বেঁধে রেখে এসেছি। আজ কোনো বাধা মানব না। তোর মতো খাসা মালকে পেয়ে আমি নিজেকে আটকাতে পারিনি। অনেক সুযোগ খুঁজেছি, পাইনি। আজ সেই দিন। মিলি বটিটা ছুড়ে দিতে গেলে কাঁধের
এটা ধরে ফেলে এক হাত দিয়ে মিলি ভীত সমস্ত হয়ে গেছিল। সে ভেবেছিল কোপ লাগাবে, ধরাশয়ী হবে জানোয়ারটাকে। মিলি পেছাতে থেকে এক পা করে কাদের এগোতে থাকে। তার মুখে পৈশাসিক হাসি, যা বলে দিচ্ছে আর শুধু মিলির সর্বনাশ না, ওকে মেরে ফেলতে পারে অসভ্যটা। এগোবি না, আর এক পা এগোবি না। আজ পাখি খাঁচায় নিজের থেকে কি করবি কর তুই। কাদের মিলির অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে, তার শ্বাস চলাচল শব্দ শোনা যাচ্ছে। মিলি চোখ বন্ধ করে ফেলছে, ভীত হরিণীর মতো কাঁপছে, এক মনে আল্লাহকে ডাকছে। খপ করে এক হাত দিয়ে মিলির ওড়নাটা টেনে সরিয়ে দেয় কাদের। মিলি দু হাতে মুখ ঢেকে আর্তনাদ করে ওঠে। মিনিট পাঁচেকে কোনো সাড়া শব্দ নেই। মিলি এখনও ভয়াবহভাবে কাঁপছে, তার তাকানোর মতো সাহস নেই, কিন্তু উপাস নীরবতা। মিলি কোনো মতে কাঁপতে কাঁপতে হাতটা চোখের উপর থেকে সরায়, সাথে সাথে শরীরের যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা দিয়ে চিৎকার করে ওঠে। এই দৃশ্য দেখার মতো সাহস মিলির মতো একরত্রী কেন পৃথিবীর কোনো মেয়ের নেই। কুচকুচে কালো বর্ণের একটা মেয়ে, সে পুরোপুরি উলঙ্গ, উচ্চতায় খুব কম, 3 ফুট হলে খুব বেশি। চোখগুলো হলুদ, পুরো হলুদ, যেন আগুনের মতো জ্বলছে সে চোখ, সরলরেখার মতো মণি। এই চোখ যেন আগেও দেখেছে মিলি। হ্যাঁ, সে নিশ্চিত। মিলি হতভম্ব হয়ে বলল, শুভ্রা। শুভ্রা মিলির দিকে তাকিয়ে ঈষৎ হাসে। মিলির মনে হচ্ছে সে অন্য কোনো জগতে এসেছে। হতে পারে সে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখেছে। ঘেমে শরীর জপজপ করছে তার, মাথা ঘুরছে ভীষণভাবে। যে কোনো সময় জ্ঞান হারাবে হয়তো সে। মেয়েটা কাদেরের গলায় কামড় বসিয়ে দেয়। দাঁতগুলো বিড়াল যেমন তেমনই হয়, তবে আরও ধারালো আর বড়। কাদের মৃগী রোগীর মতো কাঁপছে। মাত্র মিলির দিকে হাত বাড়াতে যাবে সে, তখনই কোথা থেকে গলায় কামড় পড়ে। যন্ত্রণায় কাকিয়ে উঠে চিৎকার করার সময়টুকু পায় না, তার আগে মাটিতে পড়ে যায়। মেয়েটি তার অতটুকু শরীর নিয়ে উঠে বসে কাদেরের উপর। তাকে মানুষের মতো দেখালে সে হাঁটছে 4 পায়ে, 4 পা দিয়ে উঠে বসছে। বিড়াল যেভাবে বসে থাকে সেভাবে। মিলি থরথর করে কেঁপে উঠে কিছুটা পিছিয়ে যায়। মেয়েটা কোমরের নিচে দিয়ে লেজ দেখা যাচ্ছে, যেমনটা শুভ্রার ছিল। মিলি মুখ চেপে ধরে দাঁড়ায়। রক্তে ভেসে যাচ্ছে রান্নাঘর, হাড় কিরমির করে খাওয়ার শব্দ। খেতে খেতে শুভ্রা আবার ঘুরে তাকায় মিলির দিকে। তার মুখে সেই হাসি, যেমনটা মিলি দেখেছিল কলঘরে থেকে ইঁদুর খাওয়ার সময়। তবে সে বিড়াল নয়, বিড়াল বেশে অন্য কেউ। শুভ্রা আবার চেপে বসে কাদেরের উপর, বুক ফেরে ফেলেছে, কলিজা বের করে খাচ্ছে। এখন সে উন্মুক্ত বক্ষ মিলির সামনে, সেখান থেকে কলিজা ফুসফুস একে একে বের করছে শুভ্রা। মাঝে মাঝে একটু রক্ত পান করছে, তাজা কালছে লাল রক্ত। শুভ্রা ঠিক একইভাবে ঘর ঘর আওয়াজ করছে। মিলি আদর করতে গেলে যেভাবে আওয়াজ করতো ঠিক সেভাবে। মিলি আর সহ্য করতে পারে না। জ্ঞান হারার সাথে সাথে, জ্ঞান হারানোর ঠিক পূর্ব মুহূর্তে সে শোনে শুভ্রা বলছে, আর বিড়াল বেশে নয়, এবার মানুষ বেশে আসবে তোমার কাছে, তোমার কোল জুড়ে আসবো আমি আবার। এই অভিশাপ জীবন থেকে আমি মুক্তি নিব তোমার গর্ভে আবার। আমার নাম তুমি রেখো শুভ্রা। মিলির আর কিছু মনে নেই। এরপর বেশ কিছু বছর কেটে যায়। সেদিনের কোনো কথাই মিলির মনে নেই। সেদিন মহাজন না ফেরা অনেক রাতে আনিস নিজেই ফিরে এসেছিল। এসে দেখে লোকমান উদ্দিন নিজের বারান্দায় অজ্ঞান হয়ে আছে। আনিস তাড়াতাড়ি করে তার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করে, যদিও সে কিচ্ছুটি বলতে পারেনি কী হয়েছে তার সাথে। শুধু বলে, কালো বিড়াল, কালো বিড়াল, ওকে এনে দাও আনিস, আমি ক্ষমা চাইব ওর কাছে। আনিস কিছু বুঝতে পারে না। রান্নাঘরে যেয়ে দেখে ওখানে মিলি জ্ঞান হারিয়ে পড়ে আছে। তবে সেখানে সবজির খোসা থাকলেও ছিল না কোনো রক্তের ছাপ। আনিস মিলিকে কোলে করে ঘরে নিয়ে যায়। কোনোভাবে মিলির জ্ঞান ফেরে না, তার গায়ে আকাশ পাতাল জ্বর। অত রাতে আনিস বেরিয়ে যায় ডাক্তার আনতে। ভোরের দিকে ঘাম দিয়ে জ্বর নামে মিলির, জ্ঞান ফেরে তার। আনিস তাকে জড়িয়ে ধরে কথা দেয় আর কখনো তাকে একা রাখবে না। যদিও মিলি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। তার শুধু মনে আছে সে সবজি কাটছিল। মহাজনকে আর পাওয়া যায়নি কোনোদিন তাকে আর দেখা যায়নি। একরকম হাওয়ায় মিশে গেল সবার কাছ থেকে। একসময় তাকে ভুলে গেল সবাই। আনিস মিলির ঘরে ছোট্ট একটা কন্যা সন্তান জন্ম নেয়। মেয়েটা ভীষণ রূপবতী, টানা টানা চোখ, নাক, পাতলা ঠোঁট, মাথা ভর্তি চুল নিয়ে জন্ম হয় মেয়েটা। তবে গায়ের রং একেবারেই কালো, আলকাতরার মতো। যদিও আনিস তাতে খুশি নয়। যেমনই হোক, তার মেয়ে, তার রক্ত, তার 7 রাজার ধন। মিলি কী মনে করে যেন মেয়েটার নাম রাখে শুভ্রা। যদিও বিড়াল শুভ্রার কোনো স্মৃতি তার মনে নেই। সেদিন ভোরবেলা থেকে যেন নতুন করে জন্ম হয়েছে মিলির। পূর্বের কোনো কথাই ভুলে গেছে সে। আনিস খুব খুশি।
গাত্রবর্ণ কালো, তাতে কী হয়েছে? নাম তো তার শুভ্রা। মাঝে মাঝে মেয়েকে রোদে বসিয়ে তেল মাখায় মিলি। শুভ্রা তখন হাসে মায়ের দিকে তাকিয়ে। হাসিটা বড্ড চেনা চেনা লাগে মিলির। কোথাও যেন দেখেছে। পরক্ষণে সে নিজেই নিজে হেসে দেয়। চেনা চেনা লাগবে না, এ যে তার নারী ছাড়া ধন। মিলি তাকে কোলে উঠিয়ে নেয়। চোখটা কেমন যেন হলুদ মেয়েটার। মেয়ের বাবাকে বলতে হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আবার জন্ডিস হলো কিনা মেয়েটার। মেয়ের চিন্তায় অস্থির মিলি। এই জন্য তার গর্ভে জন্মানো চাঁদের টুকরো, তার শুভ্রা। সমাপ্ত। শুভ্রা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।